অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি। যুক্তরাষ্ট্রের রহস্যময় নীরবতার অর্থ কী? আমু ভাই বিএনপিতে পাঠিয়েছিলেন, তিনি আওয়ামী লীগে এনেছেন, বললেন শাহজাহান ওমর। মশাল মিছিল ঠেকাতে ৫ মিনিট লাগবে না, বললেন শামীম ওসমান। বিএনপির অসহযোগ আন্দোলনের কর্মসূচি, আওয়ামী লীগ অখুশি নয়। এবার দেখুন বিস্তারিত। অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপি। ২৮শে অক্টোবর থেকে টানা আন্দোলনে ব্যর্থ হয়ে অবশেষে নির্বাচনের আগে অসহযোগ আন্দোলনের ডাক দিল ১৭ বছর বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি। লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এক ভিডিও বার্তায় অসহযোগ আন্দোলনের ডাক দেন। তবে এ ব্যাপারে বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা আগে থেকে কোনো কিছুই জানতেন না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছিলেন, তাদের নেতা গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেবেন, কিন্তু অসহযোগ আন্দোলন কখন কিভাবে ডাকতে হয় সে সম্পর্কে না জেনে বোধবুদ্ধি ও জ্ঞানহীনভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি আন্দোলনের কতগুলো ধাপ থাকে, সেই ধাপ অতিক্রম করেই অসহযোগ আন্দোলন দেওয়া হয়। যেখানে বিএনপি হরতাল অবরোধ পালন করতে পারছে না, সেখানে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে একটি নতুন তামাশা সৃষ্টি করা হলো কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। কর্মসূচি ঘোষণাকালে ২১শে আগস্টের ঘটনায় দণ্ডিত আসামি তারেক জিয়া বলেছেন যে কেউ যেন আদালতে হাজিরা দিতে না যায়, ব্যাংকে টাকা রাখা যাবে কিনা সে ব্যাপারেও তিনি জনগণকে সতর্ক করেছেন। প্রশাসনের লোকজনকে সরকারের কথা না শোনার জন্য পরামর্শ দিয়েছেন। স্ববিরোধিতায় ভরপুর এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি তার শেষ অস্ত্র প্রয়োগ করল এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি তামাশার বস্তুতে পরিণত হলো কিনা সেটাই এখন দেখার বিষয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের রহস্যময় নীরবতার অর্থ কী? যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এই অভিযোগ রাশিয়ার। এই অভিযোগে রাশিয়া অন্তত ৩টি বার্তা দিয়েছে বিভিন্ন সময়। সর্বশেষ বার্তায় রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে একটি আরব বসন্ত ঘটাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধেও কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ নিয়ে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এই প্রশ্ন এড়িয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি পরিষ্কারভাবে বলেন যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়, এর বাইরে কোনো কিছুই নয়। এমনকি ট্রেনের নাশকতার বিষয়ে প্রশ্ন করা হলেও সেই প্রশ্নের বিষয়ে তিনি তার অজ্ঞতার কথা জানিয়ে বলেন, এই বিষয়টি নিয়ে যেহেতু তিনি কিছুই জানেন না তাই মন্তব্য করতে রাজি নন। গত কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এক রহস্যময় নীরবতা পালন করছে। এই নীরবতার অর্থ কী তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা রকম বিচার বিশ্লেষণ এবং আলাপ আলোচনা চলছে। অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়টি এখন ভারতের উপর ছেড়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাংলাদেশ ইস্যুতে আলোচনার মধ্য দিয়ে দুই পক্ষ একটি সমঝোতায় উপনীত হয়েছে, যে সমঝোতার শর্ত হিসেবে বাংলাদেশের নির্বাচন চক্রান্ত চুলচেরা বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র নয় বরং ভারত পর্যবেক্ষণ করবে। ভারতের অবস্থানের সঙ্গে সহমত পোষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ কারণে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ থেকে নিজেদের মার্কিন যুক্তরাষ্ট্র গুটিয়ে নিয়েছে। দেখা যাচ্ছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস এখন এক ধরনের নীরবতা পালন করছেন, অথচ কয়েক মাস আগেই তিনি অত্যন্ত সরব এবং ব্যস্ত ছিলেন। নির্বাচন নিয়ে তিনি প্রতিদিনই কারো না কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন, কথা বলতেন। ভারতের সঙ্গে একটি কৌশলগত সমঝোতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র নীরবতা অবলম্বন করছে কিনা সেটি নিয়ে জোর আলোচনা এবং গুঞ্জন চলছে। তবে কেউ কেউ মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয় নিয়ে কৌশল পরিবর্তন করেছে, কিন্তু তাদের অবস্থান পাল্টায়নি। এখনও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের আগের অবস্থানে অনড় রয়েছে। যেহেতু নির্বাচনে বিএনপি আসেনি, ২৮শে অক্টোবরের পর একটি ভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আগ বাড়িয়ে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছে না, বরং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হয়, কতটুকু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সে বিষয়টি তারা পর্যবেক্ষণ করতে চাচ্ছে। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ না হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অস্বীকৃতি প্রদান সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর যদি নির্বাচন সুষ্ঠু হয়, ভোটারদের উপস্থিতি যদি সন্তোষজনক হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার নীরবতার সুফল ভোগ করে নতুন সরকারের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক এবং আর্থিক বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। কেউ কেউ মনে করছেন যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের একটি বড় কারণ বিশ্বে এখন মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই কোণঠাসা। তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সাফল্যের বার্তা নেই। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে নতুন একটি বিতর্কে জড়িয়ে নির্বাচনের আগে জো বাইডেন নতুন পরিস্থিতি তৈরি করতে চান না। এই কারণে বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করেন কেউ কেউ।
অপরদিকে আমু ভাই বিএনপিতে পাঠিয়েছিলেন, তিনি আওয়ামী লীগে এনেছেন বললেন শাহজাহান ওমর। আওয়ামী লীগে যোগ দেওয়া সদ্য সাবেক বিএনপি নেতা ঝালকাঠি 1 আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, আমু ভাই আমাকে বিএনপিতে পাঠিয়েছিলেন, আবার তিনি আওয়ামী লীগে ফিরিয়ে এনেছেন। আস্তাগফিরুল্লাহ, আর জীবনে আওয়ামী লীগ ছেড়ে যাব না। রাতে বরিশাল নগরীর বগুড়া রোডে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বাসভবনে তাকে সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। নির্বাচনী এলাকা রাজাপুর কাঠালিয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে এসব প্রসঙ্গ এড়িয়ে ব্যারিস্টার ওমর বলেছেন কিভাবে বিএনপিতে গেলেন এবং আওয়ামী লীগে ফেরত আসার কাহিনী বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের পর ৭৪ সালে একটি মামলায় জড়িয়ে কারাগারে যাওয়ার পর তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়ে বিপদগ্রস্ত হন। তখনকার সময়ে বরিশাল আওয়ামী লীগের এক ছাত্রনেতা নুরুল ইসলাম মঞ্জুর সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছিল। তখনকার মন্ত্রী আব্দুর রব শেরনিয়াবাদ তার ছেলে বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং আমির হোসেন আমু তাকে সাহায্য করেছিলেন। হাসানাত আবদুল্লাহ কয়েকবার তাকে কারাগারে দেখতে গেছেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীতে তার শিক্ষক ছিলেন, সেই পরিচয় সূত্রে বিএনপিতে গিয়েছিলেন। অপরদিকে মশাল মিছিল ঠেকাতে 5 মিনিটও লাগবে না বললেন শামীম ওসমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে নৌকার মাঝি একেএম শামীম ওসমান বলেছেন, আমার এলাকায় মঙ্গলবার ধ্বংসাত্মক কাজ চালানো হলো। ফতুল্লায় 13-14 পয়েন্টে মশাল মিছিল করলো। তারা সবাই সন্ত্রাসী, ওদের ঠেকাতে 5 মিনিটও লাগবে না যদি জনগণ নির্দেশ দেয়। কিন্তু এগুলো কাদের ইন্ধনে করছে ওরা, এটা আমি প্রশ্ন রাখতে চাই। দুপুরে সিদ্ধিরগঞ্জের 6 নং ওয়ার্ডে নির্বাচনী সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে, সে তার বাবা মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল, এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনো। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই, জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে। তিনি বলেন, নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ড থেকে সব শ্রেণী পেশার 1000 লোক নিয়ে কাজ শুরু করব। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেণী পেশা ও দলমতের লোক নিয়ে কাজ করব। আমার এখন মূল টার্গেট মাদক সন্ত্রাস নির্মূল করা। যারা 900 টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারে না, সেসব ছাত্রদের পাশে দাঁড়ানোই হবে আমার লক্ষ্য। অপরদিকে বিএনপির অসহযোগ আন্দোলনের কর্মসূচি আওয়ামী লীগ অখুশি নয়। আওয়ামী লীগ এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। সারা দেশে নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আগামী 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ ব্যস্ত সময় কাটাবে। এই সময়ের মধ্যে বিএনপি, সুশীল সমাজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কে কী করে সেটি আওয়ামী লীগের জন্য একটি বড় চিন্তার বিষয় ছিল। বিশেষ করে এই নির্বাচন কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে এবং নির্বাচন কেন্দ্রিক আন্দোলনের বিএনপির কৌশল কী হবে, এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের চিন্তাভাবনা ছিল। তবে যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও নির্বাচনকে সফল করা এবং নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা ছিল আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত। এরকম অবস্থায় একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই নীরবতা অবলম্বন করছে, সেজন্য সরকারের পক্ষ থেকে এক ধরনের স্বস্তি বিরাজ করছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি নির্বাচন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে, তাহলে সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাচনটি করে ফেলা সম্ভব হবে।